হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 2 পেপার থেকে 3টি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন থাকছে, ভারতের একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। অ্যান্সারটা দেখো, ভারতের সংবিধান অনুযায়ী প্রতিটি অঙ্গরাজ্যে একজন রাজ্যপাল থাকেন, যিনি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন এবং রাষ্ট্রপতির সন্তুষ্টি অনুযায়ী পদে বহাল থাকেন। তিনি কেন্দ্র ও রাজ্যের মধ্যে যোগসূত্র স্থাপনকারী হিসাবে কাজ করেন। এবার হচ্ছে ক্ষমতা। রাজ্যপালের ক্ষমতাকে মূলত 4টি ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে দেখো এক্সিকিউটিভ পাওয়ার, অর্থাৎ শাসন সংক্রান্ত ক্ষমতা। তিনি রাজ্যের সমস্ত শাসন কার্য পরিচালনা করেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ও মন্ত্রী পরিষদকে নিয়োগ করেন। রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়োগও তার এখতিয়ারভুক্ত। পরের পয়েন্ট হচ্ছে, সেকেন্ড পয়েন্ট হচ্ছে আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা, অর্থাৎ লেজিসলেটিভ পাওয়ার। তিনি রাজ্য আইনসভার অধীনে রাজ্য আইনসভার অধিবেশন আহ্বান, স্থগিত ও ভেঙে দিতে পারেন। রাজ্য আইনসভা কর্তৃক পাস হওয়া কোনো বিলে তার সম্মতি ছাড়া আইনে পরিণত হতে পারে না। রাজ্য আইনসভা যখন অধিবেশন থাকে না, তখন তিনি আদ্যদেশ জারি করতে পারেন, অর্থাৎ অর্ডিন্যান্স জারি করতে পারেন, যার ক্ষমতা আইনসভায় আইনের সমতুল্য। তারপর 3 নম্বর পয়েন্ট হচ্ছে দেখো ফিনান্সিয়াল পাওয়ার, অর্থাৎ অর্থনৈতিক ক্ষমতা। রাজ্য সরকার বার্ষিক বাজেট তার অনুমতি নিয়েই, বলছে রাজ্য সরকারের বার্ষিক বাজেট তার অনুমতি নিয়েই বিধানসভায় পেশ করা হয়। কোনো অর্থবিল তার পূর্ব অনুমতি ছাড়া রাজ্য বিধানসভায় উত্থাপন করা যায় না। তারপরে কি দেখো জুডিশিয়াল পাওয়ার, অর্থাৎ বিচার সংক্রান্ত ক্ষমতা। তিনি রাজ্যের বিচার বিভাগের প্রধান নিয়োগ করেন, যেমন হাইকোর্টের বিচারপতিদের রাষ্ট্রপতি নিয়োগ করলেও রাজ্যপালের পরামর্শ নেওয়া হয়। এছাড়া তিনি রাজ্যে কোনো অপরাধীর দণ্ড হ্রাস, স্থগিত বা মুকুব করতে পারেন। পদমর্যাদা। রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান হলেও তার ক্ষমতা প্রতীকী। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ও মন্ত্রী পরিষদের পরামর্শ মেনেই কাজ করেন, তবে কিছু কিছু ক্ষেত্রে তার স্বেচ্ছাধীন ক্ষমতা থাকে, যেমন মুখ্যমন্ত্রী নিয়োগ, বিধানসভার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে বিলম্বের ক্ষেত্রে বা রাষ্ট্রপতির শাসনের সুপারিশ করার সময়। তার পদমর্যাদা রাজ্যের সাংবিধানিক অভিভাবক ও রাজ্যের সম্মানজনক প্রধানের। এবার সেকেন্ড প্রশ্ন আছে আজকে ক্লাসে, যে লোকসভা রাজ্যসভার মধ্যে গঠনগত কার্যগত পার্থক্য। এটা তো আলোচনা করব, তার আগে একটা বিষয় তোমাদের বলি। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস হচ্ছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, স্ক্রিনে দেখবে একটা নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে সেক্ষেত্রে তোমরা যোগাযোগ করতে পারো। এই প্রশ্নের উত্তরটা বোঝো। ভারতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট, যার 2টি কক্ষ হলো লোকসভা এবং রাজ্যসভা। এদের মধ্যে গঠনগত ও কার্যগত দিক থেকে গুরুত্বপূর্ণ পার্থক্য বিদ্যমান। এবার গঠনগত পার্থক্য, সদস্য সংখ্যা ও নির্বাচন পদ্ধতি। প্রথমটায় দেখো, লোকসভার সদস্য সংখ্যা 552 জন, তবে বর্তমানে 543, যারা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়। অন্যদিকে রাজ্যসভার সদস্য হচ্ছে 250, বর্তমানে 245। এদের মধ্যে আবার 12 জন রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত এবং বাকি সদস্যরা বিধানসভার নির্বাচিত সদস্যদের দ্বারা আনুপাতিক প্রতিনিধিত্বের পদ্ধতি মাধ্যমে নির্বাচিত। 2 নম্বর হচ্ছে স্থায়িত্ব। লোকসভায় একটি অস্থায়ী কক্ষ, যার স্বাভাবিক মেয়াদ হচ্ছে 5 বছর। এই সময়ের আগে এটি ভেঙে দেওয়া যেতে পারে, কিন্তু রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ, যা কখনো ভেঙে দেওয়া যায় না। 1/3 সদস্য প্রতি 2 বছর অন্তর অবসর গ্রহণ করেন। এবার হচ্ছে সভাপতিত্ব। লোকসভায় সভাপতিত্ব করেন স্পিকার, যিনি সদস্যদের মধ্যে থেকে নির্বাচিত, আর রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি, যিনি পদাধিকার বলে এর চেয়ারম্যান। এবার আছে দেখো কার্যগত পার্থক্য। সেখানে কি বলা আছে? অর্থবিলের ক্ষেত্রে অর্থবিল কেবলমাত্র লোকসভায় উত্থাপন করা যায়। রাজ্যসভা অর্থবিল সংশোধন বা প্রত্যাখ্যানের ক্ষমতা রাখে না। তারা শুধুমাত্র 14 দিনের জন্য বিলটি আটকে রাখতে বা সুপারিশ করতে পারে, যা লোকসভা মানতে পারে বা নাও মানতে পারে। তারপরে হচ্ছে দেখো মন্ত্রিপরিষদের দায়বদ্ধতা।
মন্ত্রিপরিষদ কেবলমাত্র লোকসভার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে। লোকসভায় অনাস্থা প্রস্তাব পাস হলে মন্ত্রিপরিষদকে পদত্যাগ করতে হয়, কিন্তু রাজ্যসভার এমন ক্ষমতা নেই। তারপর জরুরি অবস্থা জারি বা প্রত্যাহারের প্রস্তাব লোকসভা ও রাজ্যসভা উভয় কক্ষেই পাস হতে পারে। তবে যদি লোকসভা ভেঙে যায় বা তার অধিবেশন না চলে তাহলে রাজ্যসভার অনুমোদনই যথেষ্ট। তারপর দেখো সর্বভারতীয় পরিষেবা সৃষ্টি। রাজ্যসভা একটি বিশেষ ক্ষমতা ভোগ করে, এটি সংসদের আইন দ্বারা নতুন সর্বভারতীয় পরিষেবা অর্থাৎ অল ইন্ডিয়া সার্ভিস সৃষ্টির সুপারিশ করতে পারে। লোকসভার এই ক্ষমতা নেই। এবার তারপরে কি আছে দেখো, এই পার্থক্যগুলি ভারতে যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং আইন প্রণয়ন প্রক্রিয়া উভয় কক্ষের ভিন্ন ভিন্ন ভূমিকা নিশ্চিত করে। এবারে আজকে ক্লাসের লাস্ট প্রশ্ন যেটা আছে রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা, এটা এবারে একটু দেখো যে ভারতীয় সংবিধান অনুযায়ী অঙ্গরাজ্যের রাজ্যপাল সাধারণত মুখ্যমন্ত্রী ও মন্ত্রিপরিষদের পরামর্শ মেনেই কাজ করে। তবে কিছু কিছু ক্ষেত্রে রাজ্যপাল স্বেচ্ছাধীন ক্ষমতা রয়েছে, যেখানে তিনি নিজের বিচারবুদ্ধি প্রয়োগ করে সিদ্ধান্ত নিতে পারেন এবং মন্ত্রিপরিষদের পরামর্শ মানতে বাধ্য নন। এই ক্ষমতাগুলি সংবিধানের 163 নম্বর ধারা এর কিছু পরিস্থিতিগত কারণে অদ্ভুত। দেখো 1 নম্বর হচ্ছে মুখ্যমন্ত্রীকে নিয়োগ। কোনো নির্বাচনে কোনো দল বা জোট স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পেলে রাজ্যপাল তার স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে এমন কাউকে মুখ্যমন্ত্রী হিসাবে নিয়োগ করতে পারেন যিনি তার মতে বিধানসভার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে সক্ষম। আর এই ক্ষেত্রে তিনি একক বৃহত্তম দলের নেতাকে বা জোটের নেতাকে আমন্ত্রণ জানাতে পারেন। তারপর হচ্ছে দেখো বিধানসভার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের নির্দেশ। যদি রাজ্যপাল মনে করে যে ক্ষমতাসীন মন্ত্রিপরিষদ বিধানসভার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে, তবে তিনি মুখ্যমন্ত্রীকে বিধানসভায় আস্থা ভোটের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণের নির্দেশ দিতে পারেন। তারপর বিধানসভা ভঙ্গ করা। মন্ত্রী পরিষদের সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর রাজনৈতিক অস্থিরতার সময় রাজ্যপাল বিধানসভা ভেঙে দেওয়ার সুপারিশ করার ক্ষেত্রে স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারে। তারপর হচ্ছে দেখো রাষ্ট্রপতি শাসনের সুপারিশ। যদি রাজ্যপাল মনে করে যে রাজ্যের সাংবিধানিক অচল অবস্থা তৈরি হয়েছে এবং রাজ্যের শাসন ব্যবস্থা সংবিধান অনুযায়ী পরিচালিত হচ্ছে না, তবে তিনি রাষ্ট্রপতির কাছে সংশ্লিষ্ট রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করতে পারেন। এই সুপারিশ করার ক্ষেত্রে তিনি মন্ত্রিপরিষদের পরামর্শ মানতে বাধ্য নন। এবার হচ্ছে দেখো বিল সংরক্ষণ ক্ষমতা দিয়ে এবার উপসংহার দিয়ে শেষ করা হয়েছে।